পেটিকোট সামান্য ঢিলা করলে মালিশ করতে সুবিধা হবে। ডাক্তার বলে দিয়েছে ভালোভাবে মালিশ করতে, না হলে সমস্যা হবে। ব্যথার ওষুধের সাথে 3টে ঘুমের ওষুধ দিলাম। আজ মাসি শুধু ব্লাউজ আর পেটিকোট পরেছে। গভীর রাতে উঠে যা যা হলো তা কোনো দিন ভুলব না। আমার নাম বাবু, বর্তমান বয়স ২৬, থাকি বাংলাদেশে। বাবা মাল একমাত্র ছেলে। বাবা সরকারি চাকরি করে আর মা গৃহিণী। অনার্স কমপ্লিট করে বসে আছি। গত ৫ বছর ধরে জিমে যাওয়ার ফলে ফিটফাট থাকি। আমার গল্পের নায়িকার নাম রিনু মাসি। আমাদের একই এলাকায় বাড়ি। মাসির বয়স ৪৫, কিন্তু দেখতে দারুণ সুন্দরী, শ্যামলা গায়ের রং। বাগানের জাম্বুরা অনেকটাই বড়, কম করে হলেও ৩ কেজি করে হবে। এলাকার যে কেউ তাকিয়ে থাকে জাম্বুরা খাওয়ার জন্য। মাসির 2টো ছেলে, বড় ছেলে বিবাহিত। ওহ, বলতে ভুলে গিয়েছি, রিনু মাসি বিধবা। মেশো গত হয়েছে প্রায় ৫ বছর। বড় ছেলে চাকুরির সূত্রে বউ নিয়ে বিদেশ থাকে। ছোট ছেলেকে নিয়ে মাসি থাকে। ছোট ছেলেও চাকরিতে যোগ দিয়েছে কয়েক মাস হলো। মাসির সাথে আমার মায়ের খুব ভাব, সেই সূত্রে বাড়িতে প্রায় যাওয়া আসা হয় আমার। একদিন সকালে বাজারে যাওয়ার সময় মাসির বাড়িতে গেলাম, দেখলাম দরজা ভেজানো। হালকা ধাক্কা দিতেই খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। মাসিকে ডাকতে যাব, তখনই শুনি বাথরুম থেকে জলের আওয়াজ। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে বাথরুমের দিকে এগোলাম, যদি কিছু দেখতে পাই। বাথরুমের বেড়ায় ফুটো থাকার দরুন কৌতূহলবশত চোখ রাখতেই অস্বস্তিতে পড়ে গেলাম। ভেতরে তাকিয়ে দেখি দড়িতে শাড়ি, ব্লাউজ, পেটিকোট ঝুলিয়ে রাখা, আর একপাশে একটা গামছে ঝুলানো। অন্যদিকে টিউবওয়েলের কাছে মাসি একটা ছোট টুলে বসে আছে, হাতে চিকন একটা শ্যাম্পুর বোতল, সেটা দিয়ে আজব কিছু করছে। একটু ভালো করে তাকাতেই দেখলাম ঘন কালো কুকরানো চুল, মনে হয় অনেক দিন চুল কাটে না। কিছুক্ষণ পর অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। বন্ধুরা কিছু কথা বলেছিল যা ইউটিউবের কড়া নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। ৫ মিনিট এভাবে চলার পর মাসি উঠে দাঁড়ালো, মনে হয় এখন স্নান করবে। আমিও তাড়াতাড়ি দরজা খুলে আগের মতো দরজাটা লাগিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম। গিয়ে মাসির কথা কল্পনা করতে শুরু করলাম। কোনোভাবেই মাসির কথা ভুলতে পারছিলাম না, আবার সুযোগও পাচ্ছিলাম না মাসিকে সান্ত্বনা দেয়ার। হঠাৎ একদিন শুনলাম ওনার ছোট ছেলে অফিসের ট্রেনিংয়ের জন্য ৩ মাসের জন্য ঢাকা থাকতে হবে। মাসি এবং দাদা টেনশন করতে লাগলো, কারণ মাসি বাড়িতে একা থাকবে কিভাবে। তাই আমার মাকে ডেকে নিয়ে গেল। মা মাসিকে আমাদের সাথে থাকার জন্য বলেছিল, কিন্তু মাসি রাজি হলো না। শেষে ঠিক হলো আমি রাতে ওনার বাড়িতে থাকব। আমি এসব বিষয়ে অবগত হলাম মা বাড়িতে আসার পর। মনে মনে খুশি হলেও মাকে বুঝতে দিলাম না। মন খারাপ করে বসে থাকতে দেখে মা বলল, জানি তুই থাকতে চাইছিস না, কিন্তু দেখ একা একটা মহিলা কিভাবে থাকবে। আমার জন্য হলেও এই কষ্টটা কর বাবা। মাকে হাসি মুখে বললাম, ঠিক আছে। তারপর দিন মাসির বাড়িতে গেলাম। দাদা ছিল বাড়িতে, মাসি রান্না করছিল। আমাকে দেখে মাসি একটা হাসি দিল। দাদা আমাকে বলল, আয় বস, আমার জন্য তোকে কষ্ট করতে হবে, তাই দুঃখিত। আসলে হঠাৎ কেমন জানি এটা হয়ে গেল। ভাই একটু মাকে দেখিস। আমি বললাম, দাদা কি যে বলো, এখানে কষ্ট কিসের, তুমি একদম টেনশন করো না, আমি মাসির খেয়াল রাখব। মনে মনে বললাম, একটু বেশিই খেয়াল রাখব। এর 2 দিন পর দাদা চলে গেল। আমি দুপুরে বাড়ি ফেরার পর মা জানালো আজ থেকে ঘুমোতে যেতে হবে মাসির বাড়িতে। রাতের খাবার খেয়ে মাসির বাড়িতে গেলাম। দরজায় নক করতেই মাসি দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখি মাসি ভাত নিয়ে এসে আমার সামনে ফ্লোরে বসে পড়ল। আমি বাথরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে একটা হাফ প্যান্ট পরে বের হলাম। এসে দেখি ভাত বাড়ার সময় মাসির শাড়ি কিছুটা অগোছালো হয়ে গেছে। মাসি আমার দিকে তাকিয়ে বলছে, তুই জিম করিস বলেই সবসময় ফিট থাকিস। তারপর মিনমিন করে কি জানি বলল, আমি শুনতে পেলাম না। আমিও গুরুত্ব না দিয়ে টিভি দেখতে লাগলাম। মাসির খাওয়া হলে কিছুক্ষণ পর ঘুমোতে ডাকলো। আমি গিয়ে দেখি মাসির রুমে আমার ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। আমি মাসিকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় শোবে? মাসি বলল, কেন এখানেই, তোর কোনো সমস্যা থাকলে তুই সুমনের রুমে ঘুমাতে পারিস।
আমি বললাম, আরে না না, কোনো সমস্যা হবে না। মাসিকে জিজ্ঞেস করলাম, আসলে আমি ভাবলাম তুমি আমাকে বিছানায় রেখে তুমি নিচে ঘুমাবে, আর তা আমার মোটেও ভালো লাগবে না, কারণ আমার কারণে তোমার কষ্ট হোক সেটা চাই না। মাসি দেখলাম খুব খুশি আমার কথা শুনে। মাসি লাইট নিভিয়ে ড্রিম লাইট চালিয়ে আমার পাশে শুয়ে পড়ল। আমার ঘুম আসছিল না, তাই মাসির সাথে গল্প করতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ মাসির একটা হাত আমার গায়ে পড়ায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম মাসি ঘুমের ঘোরে এরকম করেছে। এক পাশ হয়ে শুয়ে থাকার কারণে মাসির শাড়ি এলোমেলো হয়ে গেছে। মাথায় অনেক কিছু চিন্তা আসছিল, কিন্তু তা করতে পারলাম না। এদিকে জাদুর লাঠি কেমন যেন করছে। আমি উঠে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ মাসিকে কল্পনা করে ফিরে এলাম। সকালে ঘুম ভেঙে দেখি মাসি নেই পাশে। উঠে ফ্রেশ হয়ে বাসায় ফিরার জন্য রেডি হচ্ছিলাম, দেখি মাসি চা নিয়ে এলো। বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, বাড়িতে যাব। মাসি বলল, থাক না কিছুক্ষণ, বাড়িতে গিয়ে কি করবি? নাকি আমার কাছে থাকতে তোর অসুবিধে হচ্ছে? আমি বললাম, কি যে বলো না, আমারও ভালো লেগেছে কালকে তোমার সাথে গল্প করে। আচ্ছা মাসি, তোমার একা থাকতে ভালো লাগে? মেশো গত হওয়ার পর তো তুমি একদম একা হয়ে গেলে। বড় দাদা তো বাইরে থাকে, ছোট দাদাও জব নিয়ে ব্যস্ত। তোমার সময় কাটে কিভাবে? মাসি দেখলাম চুপ হয়ে গেল। তখন বললাম, দুঃখিত, আমি বুঝিনি তুমি আমার কথায় কষ্ট পাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তখন মাসি বলল, আসলে কি বলবো, তোর মেশো মারা যাওয়ার পর থেকে খুব একাকিত্ব অনুভব করি। তোর মেশো মারা যাওয়ার আগে কত জায়গায় বেড়াতে যেতাম, কিন্তু তোর মেশো মারা যাওয়ার পর একা হয়ে গেলাম আর ঘর বন্দি হয়ে গেলাম। এই কথা বলে মাসি কাঁদতে লাগলো। আমি মাসিকে সান্ত্বনা দিলাম। আমি মাসির চোখ মুছে দিয়ে বললাম, তুমি কাঁদলে আমি কিন্তু আর আসব না, কারণ তোমার চোখের জল আমার ভালো লাগছে না। মাসি আমার দিকে তাকিয়ে কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, দেখ তোর চাটা তো খাওয়াই হলো না। আমি বললাম, থাক, আমি খেয়ে নিচ্ছি। মাসি কিছুক্ষণ পর এসে বলল, উনি স্নানে যাচ্ছে, আসার পর যেন আমি যাই। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, তাই বললাম, তুমি যাও, আমি টিভি দেখি ততক্ষণ। মাসি কলতলায় ঢোকার কিছুক্ষণ পর আমি গিয়ে সেখানে চলে গেলাম। দেড়ার ফুটো দিয়ে দেখলাম সাবান ব্যবহার করছে। আমি এই সুযোগে মোবাইলটা বের করে সাইলেন্ট করে সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করে নিলাম। সেদিনের মতো মাসি আজও একই কাজ করছে, তবে আজ শ্যাম্পুর বোতলটা নেই। আজ একটা মূলো নিয়ে এসেছে। আমি চুপ দাঁড়িয়ে রইলাম। যখন প্রায় শেষের দিকে, তখন আমি ভিডিও বন্ধ করে টিভির রুমে গিয়ে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মাসি বের হতে গিয়ে পা পিছলে পড়ে গেল। আমি তাড়াতাড়ি মাসিকে ধরে তুললাম। তুলতে গিয়ে গাছের জাম্বুরার সাথে ধাক্কা লাগলো, তবুও সেদিকে খেয়াল করলাম না। মাসিকে কোলে নিয়ে বিছানায় বসালাম। জিজ্ঞেস করলাম, কিভাবে পড়লে আর ব্যথা কোথায় পেলে? মাসি বলল, জানি না রে, বাথরুম থেকে বেরোতেই পা পিছলে পড়ে গেলাম আর কোমরে ব্যথা পেলাম। আমি বললাম, তুমি শুয়ে থাকো, আমি আসছি। তাড়াতাড়ি আমাদের এলাকার সমর ডাক্তারকে নিয়ে এলাম। উনি মাসিকে দেখে একটা মলম আর কিছু ওষুধ লিখে দিল, আর বলল মলমটা ভালো করে কোমরে মালিশ করতে আর 2 দিন পর একটা এক্সরে করে নিতে। মাকে ফোন করে সব বললাম। মা আসতেই আমি ওষুধ নিতে চলে গেলাম। ফিরে আসতেই মা বলল, তুই এখানে থাক, আমি ফোন করলে তোর আর মাসির খাবারটা নিয়ে আসবি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। মা যেতেই আমি দরজা বন্ধ করে মাসির পাশে এসে বসলাম। মাসিকে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? বলল, খুব ব্যথা করছে রে। আমি বললাম, দেখি, আমি মালিশ করে দিচ্ছি, ভালো লাগবে। বলল, না না, আমি করে নেব, তুই আমাকে মলমটা দে। আমি নিরাশ হয়ে মাসিকে মলমটা দিলাম, কিন্তু ব্যথার কারণে মাসি ভালো করে মলম নিতে পারছে না। আমার দিকে তাকাতেই বললাম, কেন? তখন তো খুব বড় মুখ করে বলেছিলে। মাসি বলল, আমার কেমন যেন লাগছে। আমি বললাম, আমি যদি কাউকে না বলি তাহলে তো সমস্যা নেই, নাকি আমি পর কেউ? এই কথা বলতেই মাসি আমার হাত ধরে বলল, না রে, আসলে তোকে আর কষ্ট দিতে চাইছি না, অনেক তো করলি আমার জন্য। আমি বললাম, আর কিছু বলবে? দেখি, এবার মলমটা লাগিয়ে দি, দেখবে ভালো লাগবে। এটা বলে মলম লাগিয়ে মালিশ করতে লাগলাম, কিন্তু পেটিকোটের কারণে মালিশ করা যাচ্ছিল না। আমি বললাম, তুমি সামান্য ঢিল করে দাও, নয়তো কোমরে ব্যথা থেকে যাবে, আর তখন তোমারই সমস্যা বাড়বে। আর ডাক্তার বলেছে ব্যথা না কমলে ইঞ্জেকশন দিতে হবে প্রতিদিন 3টে। মাসি তখন ভয়ে বলল, না না, তাহলে তুই মালিশ করে দে। এই বলে মাসি পেটিকোট ঢিলা করে নিল।
আমি সাবধানে মলম দিয়ে মালিশ করে দিলাম। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখি মা ফোন করেছে। বলল, বাড়িতে আয়, তোর আর মাসির খাবারগুলো নিয়ে যা। আমি মাসিকে বললাম, মাসি, আমি খাবার নিয়ে আসছি, তুমি শুয়ে থাকো। আমি দরজায় তালা লাগিয়ে বাড়িতে চলে গেলাম। মাঠ থেকে খাবারের ব্যাগটা নিয়ে মাসির বাড়িতে চলে গেলাম। তালা খুলে ভিতরে ঢুকে দেখি মাসি ঘুমিয়ে পড়েছে। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ মাসিকে দেখতে শুরু করলাম আর হাতে নারকেল তেল নিলাম, যাতে বিশেষ কাজ করতে পারি। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে দরজার সামনে এসে দরজাটা এমনভাবে বন্ধ করলাম যাতে মাসি জেগে যায়। ভিতরে ঢুকে দেখি মাসি জেগে আছে। আমি গিয়ে থালা এনে মাসিকে বসিয়ে দিলাম আর থালাতে ভাত দিলাম খাওয়ার জন্য। কিন্তু মাসির বসতে কষ্ট হচ্ছিল দেখে মাসিকে ধরে দেওয়ালে হেলান দিয়ে বসালাম। মাসি ব্লাউজ আর পেটিকোট পরে আছে। হেলান দিয়ে বসার কারণে কেমন যেন লাগছিল। এরপর মাসি খাবার খেতে শুরু করল আর আমি গাছের জাম্বুরার দিকে তাকিয়েছিলাম। মাসি কিছুটা আঁচ করতে পারলেও নিরুপায়। মাসিকে বললাম, আমি খাইয়ে দিচ্ছি। মাসি না না বললেও পরে রাজি হলো। খাবার খাইয়ে মাসিকে বললাম, আমি জিমে যাব, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে। আমি আবার দরজায় তালা দিয়ে বাড়িতে গিয়ে জিমের ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম। জিমে ঢুকতেই মাসির ফোন। আমি বললাম, মাসি বলো। মাসি বলল, কতক্ষণ পর আসবো? আমি বললাম, এইমাত্র এলাম, 1.5 ঘন্টা পর চলে আসবো। জিম করতে করতে মাসির 3বার ফোন এলো। তারপর ফোন করতেই মাসি বলল, আর কতক্ষণ লাগবে তোর? আমার ভালো লাগছে না, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? তখন বলল, না তেমন না, তবে বাথরুম যাওয়া দরকার, কিন্তু আমি উঠতেই পারছি না। আমি বললাম, আচ্ছা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আমি তাড়াতাড়ি মাসির বাড়িতে গেলাম। মাসিকে সাপোর্ট দিয়ে বাথরুমে নিয়ে গেলাম। একটু পর আবার মাসিকে এনে বিছানায় শুইয়ে দিয়ে স্নান করতে গেলাম। স্নান সেরে বের হওয়ার সময় গামছা পরে বের হলাম। মাসি দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখছো? মাসি বলল, তুই অনেক হ্যান্ডসাম আর শক্তিশালী, তবুও একটা মেয়ে বন্ধু নেই। এটা বলেই মাসি খিলখিল হাসছিল। সুযোগ বুঝে বললাম, তুমিও তো বন্ধু হতে পারো। কথাটা শুনে মাসি চুপ হয়ে গেল। হয়তো তার ইচ্ছে আছে, কিন্তু কিছুই বলতে পারছে না। ঘরের মধ্যে নীরবতা নিয়ে এলো। সন্ধ্যায় মাসিকে চা করে খাওয়ালাম। এভাবে গল্প করে সময়টা কাটাতে লাগলাম। রাতে বাড়িতে যাওয়ার পথে মেডিসিনের দোকানে গিয়ে 4টে ঘুমের ওষুধ নিলাম। তারপর বাড়িতে গিয়ে খাবার নিয়ে দুজনে খাবার খেয়ে নিলাম। মাসিকে ব্যথার ওষুধের সাথে 2টো ঘুমের ওষুধ দিলাম। মাসি খাওয়ার পর বললাম, তোমার ব্যথা কমেছে নাকি? মাসি বলল, কিছুটা। এরপর আমি আরেকবার মলম দিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি মালিশ করতে করতে মাসির সাথে গল্প করছিলাম। মাসি প্রথমে কথা বললেও পরবর্তীতে হুম হুম বলতে বলতে আর এক পর্যায়ে চুপ হয়ে গেল। আমি উঠে লাইট নিভিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মাসিকে ডাকলাম। মাসির কোনো সাড়া শব্দ নেই। বুঝতে পারলাম ঘুমিয়ে পড়েছে। এখন গান বাজনা করা যাবে। আমি ধীরে ধীরে তবলা 2টো হাতে নিয়ে কিছুক্ষণ বাজাতে শুরু করলাম। অনেক ভালো লাগছিল আমার। একটু পর মাসি নড়ে বসল। মনে হলে ঘুম ভেঙে গেছে, তাই তবলা বাজানো বন্ধ করে সরে গেলাম। দেখলাম মাসির কোনো সাড়া শব্দ নেই। অনেক ক্ষুধা লাগার কারণে গুড়ের খুঁটি থেকে গুড় খেলাম, কিন্তু চুলের কারণে বারবার অস্বস্তি হচ্ছিল। গুড় খেতে খেতে গান বাজনা করে